হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। 2006 সালে ভারতের উত্তরপ্রদেশে একটি চাঞ্চল্যকর সিরিয়াল কিলিংয়ের ঘটনা ঘটে। রাজীব কলোনি নামের এক বস্তি থেকে সুবিধাবঞ্চিত বাচ্চারা দিনে দিনে মিসিং হতে থাকে। একদিন এক বাচ্চা ছেলে বল খুঁজতে গিয়ে ড্রেনের ভিতর আবিষ্কার করে মানুষের অর্ধগলিত কাটা হাত। আর এখান থেকে শুরু হয় পুলিশের ইনভেস্টিগেশন। একে একে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। বেরিয়ে আসে এমন এক সাইকো কিলারের ইতিহাস যে শুধুমাত্র বাচ্চাদেরই নয়, যুবতী মেয়েদের হত্যা করে তাদের মাংস খেত। মানুষের মাংস খাওয়াই ছিল তার একমাত্র নেশা। সত্য ঘটনার উপর নির্মিত সাইকোলজিক্যাল থ্রিলার জনরার এই সিনেমাটির নাম সেক্টর 36, যা সম্প্রতি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সের ব্যানারে। বিশেষ সতর্কতা, দুর্বল হার্টের ব্যক্তিরা ভিডিওটি নিজ দায়িত্বে দেখবেন। তাহলে শুরু করা যাক। তো গল্পটি শুরু হয় আমরা প্রেম সিং নামের এক ব্যক্তিকে দেখি, যে কিনা কৌন বনেগা করোড়পতি অনুষ্ঠানের একজন পাগলা ফ্যান ছিল। একটু পর তার ওয়াইফ তাকে ফোন করলে সে তার সঙ্গে কথা বলতে বলতে ওপরের একটি রুমে চলে যায়। সে তার ওয়াইফকে জানায় তার একটি জরুরি কাজ আছে, তাই সে ফোনটি রেখে দেয়। এরপর একটি টেপ রেকর্ডারে গান ছেড়ে দেয় আর হাতে তুলে নেয় অনেকগুলো ধারালো অস্ত্র। সেগুলো নিয়ে সে চলে যায় ওয়াশরুমে। সেখানে দেখা যায় একটি মেয়ে মৃত অবস্থায় পড়ে আছে। সে মেয়েটির দিকে এমনভাবে তাকাচ্ছিল দেখে মনে হচ্ছে এ যেন তার নিত্যদিনের কাজ। তার ভেতরে ছিল না কোনো অনুশোচনা। সে গানের তালে তালে এনজয় করছিল আর মেয়েটিকে চাপাতি দিয়ে কুপিয়ে টুকরো টুকরো করে কাটছিল। মেয়েটির শরীরের রক্তগুলো গড়িয়ে পড়ছিল টয়লেটের ভেতর। লোকটির এমন কর্মকাণ্ড আর আচরণ দেখে বোঝাই যাচ্ছে যে সে একজন ভয়ঙ্কর সাইকো কিলার। পরবর্তী সিনে আমরা ইন্সপেক্টর রামচরণ পাণ্ডেকে দেখি। সে ছিল একজন রাফ অ্যান্ড টাফ পুলিশ অফিসার। পাণ্ডে তার পরিবারকে অনেক ভালোবাসে। তার পরিবারে রয়েছে তার স্ত্রী এবং একটি মেয়ে। মণ্ডল নামের এক ব্যক্তি আসে ইন্সপেক্টর পাণ্ডের সঙ্গে দেখা করার জন্য। সে পাণ্ডেকে জানায় তার মেয়ে গত 3 দিন যাবৎ নিখোঁজ। অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি। লোকটি অনেক কান্নাকাটি করছিল। সে বলে আজ তার মেয়ের 15 বছর পূর্ণ হলো। সে তার মেয়েকে কথা দিয়েছিল জন্মদিনে সে তাকে একটা টিভি উপহার দিবে। ইন্সপেক্টর পাণ্ডেকে সে দুহাত জোর করে অনুরোধ করে যেন সে তার মেয়েকে খুঁজে দেয়, কিন্তু পাণ্ডে এই বিষয়ে খুব একটা গুরুত্ব দিচ্ছিল না। সে বলে হয়তো তোমার মেয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে কোথাও চলে গেছে, কিছুদিন পর দেখবে ঠিকই ফিরে আসবে। তাই ইন্সপেক্টর পাণ্ডে কোনো এফআইআরও করেনি। সে ওই লোকটিকে কিছু টাকা দিয়ে বিদায় করে দেয় তার মেয়ের বার্থডে গিফট কেনার জন্য। লোকটি কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। যাবার সময় মণ্ডল থানার নোটিশ বোর্ডে তার মেয়ে টুম্পার একটি মিসিং পোস্টার লাগিয়ে যায়। এই পোস্টারে থাকা ছবিটি দেখে আমরা বুঝতে পারি প্রেম সিং যাকে বাথরুমের মধ্যে টুকরো টুকরো করে কেটেছিল সেই মেয়েটিই হচ্ছে টুম্পা। এখানে শুধুমাত্র টুম্পাই নয়, আরও অসংখ্য ছেলে মেয়েদের মিসিং পোস্টার লাগানো ছিল। পরবর্তী সিনে আমরা রাজীব কলোনির কিছু বাচ্চাকে দেখতে পাই যারা মাঠে ক্রিকেট খেলছিল। সাধারণত এই কলোনিতে নিম্নবিত্ত শ্রেণীর মানুষেরা বসবাস করে। এই কলোনির পাশেই রয়েছে সেক্টর 36 নামের একটি কলোনি, যেখানে আবার উচ্চবিত্ত শ্রেণীর মানুষেরা বসবাস করে। যাই হোক, বাচ্চারা যখন ক্রিকেট খেলছিল তখন বলটি গিয়ে নর্দমায় পড়ে। তখন আলী নামের একটি ছেলে চলে যায় বলটি কুড়িয়ে আনার জন্য। বলটি খুঁজতে গিয়ে আলী একটি কাটা হাত আবিষ্কার করে। এই খবর পেয়ে সেখানে পুলিশ চলে আসে ইনভেস্টিগেশন করার জন্য। পুলিশ ধারণা করছিল এটা হয়তোবা বানরের হাত হতে পারে। ইন্সপেক্টর পাণ্ডে যখন এই বিষয়টা নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলছিল, ঠিক সেই সময় তার নজর পড়ে সেক্টর 36-এর একটি বাড়ির দিকে। সেই বাড়িটির একটি ভাঙা জানালার অংশ দিয়ে কোনো একজন ব্যক্তি ইন্সপেক্টর পাণ্ডেকে দেখছিল। পাণ্ডে সেদিকে তাকানো মাত্রই লোকটি দ্রুত সরে যায়। এরপর ইন্সপেক্টর পাণ্ডে স্থানীয়দের বাড়িটি সম্পর্কে জিজ্ঞেস করলে তারা জানায় এই বাড়িটি হচ্ছে বাসি নামের একজন ধনী ব্যবসায়ীর। এরপর ইন্সপেক্টর পাণ্ডে আলী নামের সেই বাচ্চাটির কাজে খুশি হয়ে তাকে কিছু টাকা পুরস্কৃত করে। এটা দেখে বাকিরাও আলীকে সাধুবাদ জানায়। সেক্টর 36-এর সেই বাড়িটি থেকে প্রেম নামের সেই ব্যক্তিটি ভাঙা জানালা দিয়ে সেই দৃশ্য দেখছিল আর মুচকি মুচকি হাসছিল। রাতে আলী তার পরিবারের সঙ্গে বসে টিভি দেখছিল। এমন সময় আলীর বাবা কাজ থেকে ফিরে আসে। ছেলের সাহসিকতার কথা জানতে পেরে সে খুশি হয়ে আলীকে কিছু টাকা দেয়। আলী তখন সেই টাকা নিয়ে দোকানে চলে যায়। বাসায় ফেরার পথে আলীর নাম ধরে কেউ একজন ডাকে। আলী সেদিকে তাকালে আমরা দেখতে পাই প্রেম একটা চাদর মুড়ি দিয়ে এক জায়গায় বসে আছে। আলী যখন তার কাছে যায় তখন সে আলীর হাতে 2টো চকলেট দেয়। আলী চকলেট পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। এরপর সে যখন বাসার দিকে হাঁটা দেয়, ঠিক সেই সময় প্রেম পেছন থেকে আলীকে চাপটে ধরে আর তার সঙ্গে করে নিয়ে যায়। প্রেম আলীকে বলছিল সে তাকে কিভাবে খুন করবে এবং তার লাশ কোথায় ফেলবে। একথা শুনে বাচ্চা ছেলেটি ভয়ে থরথর করে কাঁপছিল। সে প্রেমকে অনেক অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য। সে বলে, আঙ্কেল, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে কেন মারবেন? কিন্তু ভয়ঙ্কর এই সাইকো কিলারের মনে মায়াদয়া বলতে কিছুই ছিল না। তার হাত থেকে এই মাসুম বাচ্চাটিও রেহাই পায়নি। এখান থেকে সিন শিফট হয় প্রেমের ছোটবেলায়।
ছোটবেলায় তার বাবা মা মারা যাওয়ার পর সে তার চাচার সাথে থাকতে শুরু করে। তার চাচা পেশায় ছিল একজন কসাই, কিন্তু এর আড়ালেও তার ছিল এক ভয়ঙ্কর রূপ। সে প্রেমকে প্রতিনিয়ত অ্যাবিউজ করত। মাঝে মাঝে সে তার চাচার দ্বারা যৌন হয়রানির শিকার হতো। ছোটবেলা থেকেই এসব দেখতে দেখতে প্রেমের মানসিক বিকৃতি ঘটে যায়। ধীরে ধীরে সে সাইকোতে পরিণত হয়। একদিন সে তার চাচাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে এবং তার মাংস খায়। সেই থেকেই মানুষ হত্যা করা এবং তাদের মাংস খাওয়া তার নেশায় পরিণত হয়ে যায়। প্রেম কেন এত বাচ্চাদের হত্যা করত, এর পেছনে আরও একটি কারণ রয়েছে, সেটা আমরা সামনেই জানতে পারব। প্রেমের কাছে নিয়মিত একজন ব্যক্তিকে আসা যাওয়া করতে দেখা যায়। প্রেম ভিকটিমদের মেরে তাদের শরীরের বিভিন্ন অর্গান এই লোকটির কাছে বিক্রি করে দিত। আলীকে হত্যার পর প্রেম তার শরীরের বিভিন্ন অংশগুলো আলাদা আলাদা পলিব্যাগে ভর্তি করে। তার কিছু অংশ সে তার বাড়ির সেফটি ট্যাঙ্কে রাখে এবং বাকি অংশগুলো ড্রেনে ফেলে দেয়। সে লাশের বিভিন্ন অংশগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখত, যেন কেউ এগুলো খুঁজে না পায়। এভাবেই সে বছরের পর বছর লাশগুলো গুম করত। এরপর আমরা সেক্টর 36-এর সেই বাড়ির মালিক ধনাঢ্য ব্যবসায়ী মিস্টার বাসিকে দেখতে পাই। সে তার নাতনির জন্মদিন ধুমধাম করে পালন করছিল। মিস্টার বাসির ফোনে একটা কল আসলে ফোনের ওপাশে থাকা লোকটির সঙ্গে সে জরুরি কথা সেরে নেয়। এরপর সে লোকটিকে নির্দেশ দেয় আগামীকাল সন্ধ্যায় চুমকি নামের একটি মেয়েকে তার বাসায় নিয়ে আসার জন্য। পরবর্তী সিনে আমরা চুমকি নামের সেই মেয়েটিকে দেখতে পাই যে তার পরিবারের সঙ্গে একটা পুজোর অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। একদিকে পুজো চলছিল, ঢাকের তালে তালে সবাই যখন আনন্দে মেতেছিল, ঠিক সেই সময় প্রেমকে দেখা যায় সে বাসায় শুয়ে শুয়ে তার কৃতকর্মের কথা ভেবে মজা নিচ্ছিল। সে কিভাবে বাচ্চা এবং যুবতী মেয়েদের রাস্তা থেকে অপহরণ করত এবং কিভাবে তাদেরকে হত্যা করত সেই কথাগুলো ভাবতে থাকে। আর এসব কথা ভাবতেই তার মনে এক ধরনের পৈশাচিক আনন্দ জেগে ওঠে। মানুষ হত্যা করে সে এতটাই আনন্দ অনুভব করত যে মাঝে মাঝে তাকে খুশিতে নাচতেও দেখা যেত। এরপরই প্রেম তার ফোনটা হাতে তুলে নেয় আর চুমকি নামের সেই মেয়েটিকে কল করে। কিছুক্ষণ পরেই আমরা চুমকিকে প্রেমের বাড়িতে মৃত অবস্থায় দেখতে পাই। অন্য সকল ভিকটিমের মতোই প্রেম চুমকিকে হত্যার পর তার শরীরটা কেটে টুকরো টুকরো করে, তারপর পলিব্যাগে ভর্তি করে তার ব্যবহৃত জিনিসপত্রগুলো মাটির নিচে পুঁতে দেয় আর তার শরীরের বিভিন্ন অংশ ড্রেনে ফেলে দেয়। একদিন ইন্সপেক্টর পান্ডে তার পরিবারকে সঙ্গে নিয়ে যাত্রাপালা দেখতে যায়। সে নিজেও সেখানে একটা চরিত্র অভিনয় করে আর সেই প্রস্তুতি নিচ্ছিল। ঠিক এমন সময় একজন ব্যক্তি এসে জানায় তার মেয়ে চুমকি ঘোষ গত 4 দিন যাবৎ নিখোঁজ। ইন্সপেক্টর পান্ডে বলে আগামীকাল থানায় আসুন, কিন্তু লোকটি বলে স্যার আমি গত 2 দিন ধরে আপনার পেছন পেছন ঘুরছি, কিন্তু আপনি কোনো গুরুত্বই দিচ্ছেন না। আজ যদি আমার জায়গায় আপনার মেয়ে হতো তাহলে কি এমন করতেন? এমন কথা শোনার পর পান্ডে ওই লোকটির ওপর ভীষণভাবে রেগে যায়। কেন তার মেয়েকে এর সঙ্গে জড়ানো হলো? পান্ডে এতটাই রেগেছিল যে সে চেঁচামেচি করতে করতে কখন যে মঞ্চে উঠে যায় সে নিজেই টের পায়নি। অপরদিকে আমরা প্রেমকে দেখতে পাই সেই একই অনুষ্ঠানে এসেছে, যে কিনা মাটিতে একটা মুখোশ কুড়িয়ে পায় আর মুখোশটি সঙ্গে সঙ্গে সে তার মুখে পরে নেয় যেন কেউ তাকে চিনতে না পারে। হঠাৎ করেই পান্ডের ওয়াইফ এসে পান্ডেকে বলে সে তার মেয়েকে অনেকক্ষণ হলো কোথাও দেখছে না। কথা শোনার পর পান্ডে চিন্তায় পড়ে যায়। সে আশপাশে তার মেয়েকে খুঁজতে থাকে। পান্ডের মেয়ে যখন তার বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলছিল, ঠিক সেই সময় সুযোগ বুঝে প্রেম তাকে অপহরণ করে। সেখানে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল আর এই অ্যাম্বুলেন্সের চালকটি সেই লোক যে প্রেমের সঙ্গে কাজ করে। প্রেম যখনই অ্যাম্বুলেন্সের কাছাকাছি চলে আসে, ঠিক সেই সময় সৌভাগ্যবশত পান্ডে তার মেয়েকে দেখতে পায়। পান্ডেকে ছুটে আসতে দেখে প্রেম মেয়েটিকে রেখে দৌড়ে পালায়। পান্ডেও তখন প্রেমকে অনুসরণ করতে থাকে। পান্ডে অনেক চেষ্টার পর প্রেমকে প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু শেষমেশ প্রেম পান্ডের হাত থেকে পালাতে সক্ষম হয়। এরপর পান্ডে হসপিটালে চলে আসে, কিন্তু তার ওয়াইফ তার উপর ভীষণ রেগেছিল। সে জিজ্ঞেস করে অপরাধী ধরা পড়েছে কিনা। পান্ডে চুপ থাকায় সে আরও বেশি রেগে যায়। পান্ডেকে সে অবজ্ঞার সুরে বলে যে নিজের মেয়েকে রক্ষা করতে পারে না সে কিভাবে অন্যের বাচ্চাদের রক্ষা করবে। সে পান্ডেকে কড়াভাবে বলে দেয় যতক্ষণ না পর্যন্ত অপরাধীকে ধরা হবে ততক্ষণ পর্যন্ত সে তার মেয়েকে ছুঁতেও পারবে না। কথা শুনে পান্ডে অনেক কষ্ট পায়। সে তখন উপলব্ধি করতে পারে সেই সকল বাবা মায়ের কষ্ট যারা ইতিমধ্যেই তাদের বাচ্চাকে হারিয়েছে। অন্যদিকে দেখা যায় প্রেম তড়িঘড়ি করে বাসায় ফেরে এবং বাসায় ঢুকেই সঙ্গে সঙ্গে তার আলমারি খুলে সেখান থেকে অনেকগুলো সিডি ক্যাসেট বের করে। তার মধ্য থেকে একটি ক্যাসেট সে আলাদা করে রাখে, যে ক্যাসেটের উপরে একটি লাভ চিহ্ন আঁকা ছিল। তখন সে তার ওয়াইফকে ফোন করে এবং বলে সে কিছু জিনিস পাঠাবে, আর এই জিনিসগুলো সে যেন খুব সযত্নে রেখে দেয়। কিছুক্ষণ আগে প্রোগ্রাম চলাকালীন সময়ে ইন্সপেক্টর পান্ডে যে লোকটির ওপর ভীষণভাবে রেগে গিয়েছিল সে ওই লোকটির বাসায় আসে এবং তাকে সরি বলে। সে আরও জানায় আগামীকাল থেকে সে চুমকি নিখোঁজের বিষয়ে ইনভেস্টিগেশন শুরু করবে। পরদিন সকালে ঘটে আরও একটি অপহরণের ঘটনা। শহরের এক সম্ভ্রান্ত ধনী পরিবারের সন্তান বাসা থেকে স্কুলে যাবার সময় নিজ বাসার সামনে থেকেই অপহৃত হয়।
অপহরণের সময় বাচ্চাটির মা সহ সেখানে আরও অনেকেই ছিল। দিন দুপুরে চোখের সামনে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখে বাচ্চাটির মা হতভম্ব হয়ে যায়। সকালে চুমকির বাবা থানায় আসার পর পান্ডে তার কাছ থেকে চুমকির ব্যাপারে গুরুত্বপূর্ণ সব তথ্য জেনে নেয়, যে চুমকি কোথায় যায়, কাদের সঙ্গে মিশে, এসব আর কি। চুমকির বাবা জানায় চুমকি মিস্টার বাসির অধীনে চাকরি করত এবং নিখোঁজ হওয়ার আগে সে শেষবার মিস্টার বাসির বাড়িতে গিয়েছিল। এই সূত্র ধরেই ইন্সপেক্টর পান্ডে চলে যায় মিস্টার বাসির বাড়িতে। সেখান থেকেই সে ইনভেস্টিগেশন শুরু করবে। দরজায় নক করার পর প্রেম দরজা খুলে দেয়। হঠাৎ করেই প্রেম ইন্সপেক্টর পান্ডেকে দেখে অপ্রস্তুত হয়ে যায়। সে মনে মনে ভাবছিল কোনোভাবে টের পায়নি তো, কিন্তু তেমন কিছুই হয়নি। ইন্সপেক্টর পান্ডে বলে, আমি মিস্টার বাসির সঙ্গে দেখা করতে চাই। এরপর সে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। মিস্টার বাসি তখন সকালের নাস্তা করছিল। তখন টেলিভিশনে সেই ধনীর ছেলে অপহরণের বিষয়ে সংবাদ সম্মেলন হচ্ছিল, যেখানে পুলিশ কমিশনার জওহর দস্তগীর প্রেস কনফারেন্স করছিল। বাসি তখন পান্ডেকে জানায় যে এই জওহর দস্তগীর হচ্ছে তার ঘনিষ্ঠ বন্ধু। এরপর ইন্সপেক্টর পান্ডে বাসিকে যখন চুমকি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, সে জানায় যে চুমকি সেদিন এখানে আসেইনি। হঠাৎ করেই সেখানে চুমকির বাবা চলে আসে। সে মিস্টার বাসিকে ধর্ষণকারী বলে চিল্লাতে থাকে। সে বলে, এই লোকটাই আমার মেয়েকে অপহরণ করেছে। একথা শুনে মিস্টার বাসি চুমকির বাবার ওপর ভীষণভাবে রেগে যায়। ইন্সপেক্টর পান্ডে তখন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। মিস্টার বাসি তখন রেগে গিয়ে সত্যি কথা বলে দেয়। সে বলে, এই লোকটা আসলে একটা দালাল, সে তার নিজের মেয়েকে দিয়ে দেহ ব্যবসা করায়। মিস্টার বাসি বলে, ও ওর মেয়েকে নিয়মিত আমার কাছে পাঠায়, আর এজন্য আমি প্রতি মাসে ওকে মোটা অঙ্কের টাকা দিই। এই কথা শোনার পর ইন্সপেক্টর পান্ডে চুমকির বাবার উপর মারাত্মক রেগে যায়। সে চুমকির বাবাকে ধরে ইচ্ছে মতো কেলাতে থাকে, আর এও বলে দেয়, আমি অবশ্যই তোর মেয়েকে খুঁজে বের করব, কিন্তু তোর এই ক্ষমা যেন আমি আর কখনোই না দেখি। পান্ডে থানায় ফিরে দেখতে পায় ইতিমধ্যে সেখানে পুলিশ কমিশনার জওহর দস্তগীর চলে এসেছে। বন্ধু বাসিকে বিরক্ত করায় পুলিশ কমিশনার পান্ডের উপর রাগান্বিত হয়। সে পান্ডেকে কড়াভাবে নির্দেশ দেয়, আরে ওসব ফালতু কেস বাদ দিয়ে ধোনির দুলালি ভিহান ত্রিবেদীর কেস নিয়ে মাথা খাটাও। এই কেসটা এখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সারা দেশের মিডিয়া এখন এদিকে তাকিয়ে আছে। সে পান্ডেকে বলে, তুমি যদি ওপরে উঠতে চাও তাহলে আমি যা যা বলি সেভাবে চলো, অন্যথায় তোমার পরিণাম খারাপ হবে। এক প্রকার হুমকি দিয়েই কমিশনার সেখান থেকে চলে যায়। চুমকি নিখোঁজ হওয়ার দিন চুমকিকে যেই রিক্সাওয়ালা নামিয়ে দিয়েছিল, ইন্সপেক্টর পাঠক সেই রিক্সাওয়ালার মোবাইল ফোন চেক করে সেখানে প্রেমের নাম্বার দেখতে পায়, আর এটা দেখে তার সন্দেহ হয়। তখন সে রিক্সাওয়ালাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে এই ফোনটা আসলে চুমকির ছিল। রিক্সাওয়ালার কাছ থেকে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য জানার পর পান্ডে আবারও আসে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করার জন্য। সে কমিশনারকে পুরো কেসের ব্যাপারটা ব্রিফ করতে থাকে। সে জানায় সেদিন রিক্সাওয়ালা চুমকিকে সঙ্গে নিয়ে বাসির বাড়িতে যায়। রিক্সাওয়ালা বাইরে চুমকির জন্য অপেক্ষা করছিল। 2 ঘন্টা পর প্রেম এসে চুমকির ফোনটি রিক্সাওয়ালার হাতে দেয় এবং বলে শাহদারা রেল স্টেশনে গিয়ে নদীর পানিতে ফোনটি ফেলে দিতে। এটা করেছিল যেন পুলিশ ইনভেস্টিগেশন করলে জানতে পারে যে চুমকি রেল স্টেশনে গিয়েছিল এবং সেখান থেকেই সে নিখোঁজ হয়েছে। যাই হোক, এরপর রিক্সাওয়ালা সেই মোবাইল ফোনের লোভে পড়ে যায়। সে সেটি নদীতে না ফেলে নিজের কাছে রেখে দেয়। ইন্সপেক্টর পান্ডে তখন কমিশনারকে বলে, স্যার, আমার দৃঢ় বিশ্বাস মিস্টার বাসি চুমকি মিসিংয়ের সঙ্গে জড়িত। আপনি সহযোগিতা করলেই আমরা খুব শীঘ্রই প্রকৃত অপরাধীকে খুঁজে বের করতে পারব। কেসের এমন অগ্রগতির জন্য কোথায় কমিশনার মিস্টার পান্ডেকে বাহবা দিবে তা না, উল্টো সে পান্ডেকে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দেয়। কমিশনার অন্য একজন অফিসারকে ডেকে বলে পান্ডের জন্য এক্ষুনি রিজাইন লেটার তৈরি করতে। পান্ডে তার কাছে ক্ষমা চায়, কিন্তু কমিশনার এক প্রকার জোর করেই তাকে বরখাস্ত করে দেয়। কমিশনার এখানে তার ক্ষমতাকে চরম অন্যায়ভাবে অপব্যবহার করেছে। সে অন্যায়ভাবে পান্ডেকে চাকরি থেকে বের করে দেয়। পান্ডের এখানে তেমন কিছুই করার ছিল না। সে অসহায়ের মতো অস্ত্র জমা দিয়ে বেরিয়ে পড়ে। সেই ধনী পরিবারের সন্তান ভিহানকে পুলিশ মাত্র 2 দিনের মাথায় উদ্ধার করে। এটা নিয়ে সারা দেশে হইচই পড়ে যায়। সবাই পুলিশকে বাহবা জানায়। অথচ রাজীব কলোনিতে এতগুলো ছেলেমেয়ে নিখোঁজ হয়েছে তা নিয়ে পুলিশের কোনো মাথা ব্যথাই নেই। পুলিশের এমন বৈষম্যমূলক আচরণ দেখে ইন্সপেক্টর পান্ডে মনে মনে খুব আফসোস করছিল। ইন্সপেক্টর পান্ডের চাকরি চলে গেল, সে কিন্তু তার অনুসন্ধান বন্ধ রাখেনি। সে লুকিয়ে লুকিয়ে সবসময় প্রেমের ওপর নজর রাখত। অন্যদিকে মিস্টার বাসিকে দেখা যায় যে কিনা এই বয়সে এসেও এমন কোনো অপরাধমূলক কাজ নেই যার সঙ্গে জড়িত না। সে অল্প বয়সী সুন্দরী বিদেশি নারীদেরকে হায়ার করে তাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে, এমনকি তাদেরকে দিয়ে পর্ন ভিডিও বানিয়ে তা ব্ল্যাক মার্কেটে বিক্রি করে, যা থেকে সে কোটি কোটি টাকা উপার্জন করে। মিস্টার বাসির সকল অপরাধের সাক্ষী এবং তার সবচেয়ে বিশ্বস্ত চাকর হচ্ছে প্রেম, যে কিনা এই সব কিছু হ্যান্ডেল করে। এক রাতে ইন্সপেক্টর পান্ডে এবং কনস্টেবল পাঠক মিলে ছাদে বসে দুষ্টপানি পান করছিল, কারণ আগামীকাল থেকে ইন্সপেক্টর পান্ডে আবারও থানায় জয়েন করবে। এমনকি আগের কমিশনারেরও বদলি হয়ে গেছে।
আগামীকাল থেকে নতুন কমিশনার দায়িত্ব গ্রহণ করবে। এমন সময় কনস্টেবল পাঠক সেই অ্যাম্বুলেন্স চালককে দেখতে পায়। সে ইন্সপেক্টর পান্ডেকে বলে, স্যার, ওই দিন এই লোকটার জন্যই আপনার মেয়েকে হসপিটালে নিতে পেরেছি, তাই লোকটিকে আপনার একটা ধন্যবাদ দেওয়া উচিত। এই কথা শুনে পান্ডে অবাক হয়ে লোকটার দিকে তাকায়, কারণ সে তো এই লোকটাকে আগে থেকেই চিনে। সে তো দেখেছে এই লোকটা প্রেমের সঙ্গে কাজ করে, তাই তার আর বুঝতে বাকি রইল না সেদিন এই লোকটা সেখানে দাঁড়িয়েছিল তার মেয়েকে অপহরণ করার জন্য। পান্ডে তখনই পাঠককে সাথে নিয়ে বেরিয়ে পড়ে। সে ওই লোকটাকে ফলো করতে করতে একটা হসপিটালে চলে যায়, যেখানে সেই লোকটা কাজ করত। লোকটি পেশায় ছিল একজন কম্পাউন্ডার। সুযোগ বুঝে ইন্সপেক্টর পান্ডে আর পাঠক মিলে লোকটিকে অপহরণ করে, তারপর একটা নিরিবিলি জায়গায় নিয়ে যায়। প্রথমেই তাকে ইচ্ছেমতো কেলানি দেওয়া হয়। কেলানি খেয়ে সে সব সত্যি কথা বলে দেয়। সে জানায় এই সব কিছুর সঙ্গে প্রেম জড়িত ছিল। এরপরই আমরা সেই নতুন কমিশনার মিস্টার ভূপেনকে দেখতে পাই, যে তার পরিবারের কাছ থেকে বিদায় নিচ্ছে তার নতুন কর্মস্থলে যোগ দেওয়ার জন্য। আজ ছিল ইন্সপেক্টর পান্ডেরও জয়েনিং ডে। সে থানায় এসে দেখতে পায় ইতিমধ্যে সেখানে নতুন কমিশনার এসে হাজির। তার সাথে পুরাতন কমিশনার জওহর রাস্তগিরও ছিল। রাস্তগির পান্ডেকে দেখা মাত্রই নতুন কমিশনারের সামনে অপমান করতে থাকে। তারপর চলে যাওয়ার আগে পান্ডের দিকে সে বাঁকা নজরে তাকিয়ে থাকে। সাবেক কমিশনার রাস্তগিরের ভাবসাব একদমই সুবিধার ছিল না। সে গাড়িতে বসেই শ্রাবণ কুমার নামের একটি লোককে ফোন করে আর বলে, যদি প্রমোশন পেতে চাও তাহলে ইন্সপেক্টর দত্ত সম্পর্কে যা কিছু জানো আমাকে জানাও। লোকটি এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর জওহর রাস্তগির তার বন্ধু বাসিকে ফোন করে একটা গোপন সংবাদ জানায়। যেই সংবাদ শুনে বাসি খুব উদ্বিগ্ন হয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই বাসি ফোন করে এক ভাড়াটে কিলারকে। সে কাউকে হত্যার নির্দেশ দেয়। নতুন কমিশনার ভূপেন ছিল পান্ডের মতোই একজন সৎ পুলিশ অফিসার, তাই সে পান্ডেকে ভীষণ ভালোবাসে। কারণ তারা আদর্শের দিক দিয়ে দুজনেই ছিল সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসার। আর এই সততার জন্যই নতুন কমিশনার ভূপেনকে এখন পর্যন্ত ৩৬ বার বদলি করা হয়েছে। কারণ ভালো মানুষ বেশি দিন এক জায়গায় থাকতে পারে না। ইন্সপেক্টর পান্ডে নতুন কমিশনারকে সঙ্গে নিয়ে সেই গোপন জায়গায় যাচ্ছিল, যেখানে সেই কম্পাউন্ডারকে বন্দি করে রাখা হয়েছে। তবে পান্ডে সেখানে পৌঁছানোর আগেই বাসির সেই ভাড়াটে কিলাররা সেখানে পৌঁছে যায় এবং কম্পাউন্ডার লোকটিকে মারতে শুরু করে এবং তাকে মেরে তাদের সঙ্গে করে নিয়ে যায়। একটু পরেই ইন্সপেক্টর পান্ডে কমিশনারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। সেখানে আসার পর সে কম্পাউন্ডারকে কোথাও দেখতে না পেয়ে খুবই চিন্তায় পড়ে যায়। সে আশপাশের রুমগুলোতে খুঁজতে থাকে। হঠাৎই সেখানে কনস্টেবল পাঠক চলে আসে, যাকে পাহারা দেওয়ার জন্য রাখা হয়েছিল। পাঠক জানায় তার ক্ষুধা লেগেছিল, তাই সে বাইরে গিয়েছিল খাওয়ার জন্য। সে এইসবের কিছুই জানে না। একথা শুনে ইন্সপেক্টর পান্ডের রাগ মাথায় উঠে যায়। দায়িত্বে অবহেলার জন্য সে কনস্টেবল পাঠককে মারতে শুরু করে। পুলিশ কমিশনার ভূপেন তখন ইন্সপেক্টর পান্ডেকে কড়াভাবে নির্দেশ দেয় যত তাড়াতাড়ি সম্ভব প্রেমকে অ্যারেস্ট করার জন্য। রাতে প্রেমকে থানায় ধরে আনা হয় জিজ্ঞাসাবাদ করার জন্য। ইন্সপেক্টর পান্ডেকে দেখেই প্রেম তার পায়ে পড়ে ক্ষমা চায়, কারণ সেদিন সে ভুল করে ইন্সপেক্টর পান্ডের মেয়েকে অপহরণের চেষ্টা করেছিল। এজন্য সে ইন্সপেক্টর পান্ডের কাছে ক্ষমা চায়। প্রেমের সামনেই একটা ভিডিও রেকর্ডার রাখা ছিল, যেটা দিয়ে তার জবানবন্দি রেকর্ড করা হচ্ছিল। প্রথম থেকেই প্রেমের ভীষণ তাড়া ছিল। সে বারবার বলছিল, আপনাদের যা জিজ্ঞেস করার জলদি করুন, আমাকে বাড়ি যেতে হবে। কারণ আজ রাত ৯টায় কৌন বনেগা ক্রোপতির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, যা সে কোনোভাবেই মিস করতে চাচ্ছিল না। এখানে প্রেমের বডি ল্যাঙ্গুয়েজ আর কথাবার্তার স্টাইল দেখে এমনটা মনে হচ্ছিল যেন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এখানে আনা হয়নি। মনে হচ্ছিল যেন ইন্সপেক্টর পান্ডে তার ঘনিষ্ঠ বন্ধু। তবে একটা বিষয় ছিল সত্যি অবাক করার মতো, সে এখানে কোনো রকম ভুলভাল উত্তর দেয়নি। তাকে যে বিষয়ে প্রশ্ন করা হয়েছে সে সেই বিষয়ে সঠিক উত্তর দিয়েছে। কোনো রকম মিথ্যার আশ্রয় না নিয়ে সে তার সমস্ত অপরাধগুলো অকপটে স্বীকার করেছে। প্রথমেই চুমকির বিষয়ে জানতে চাইলে প্রেম জানায় যে চুমকিকে সে নিজের হাতে শ্বাসরোধ করে হত্যা করেছে। হত্যার পেছনের প্রধান কারণ হলো চুমকি তাকে অপমান করেছিল। প্রেম চুমকিকে সেক্স করার অফার করেছিল, কিন্তু চুমকি এতে ভীষণ রেগে যায়। সে প্রেমকে ছোট লোক, চাকর এসব বলে অনেক অপমান করেছিল। এটা প্রেম সহ্য করতে পারেনি। এজন্যই সে চুমকিকে হত্যা করে এবং হত্যার পর চুমকির মৃতদেহের সঙ্গে সে বেশ কয়েকবার সেক্স করে। এরপর সে চুমকির দেহটা কেটে টুকরো টুকরো করে পলিথিনে ভর্তি করে তার ডাস্টবিনে ফেলে দেয়। প্রেম এতই সাবলীলভাবে কথাগুলো বলছিল, যা দেখে ইন্সপেক্টর পান্ডে এবং কমিশনার ভূপেন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। প্রেম একটু পরপরই ঘড়ির দিকে তাকাচ্ছিল। সে জিজ্ঞেস করে আরও কোনো প্রশ্ন করার আছে কিনা, তাহলে তাড়াতাড়ি করার জন্য, কারণ একটু বাদেই তার পছন্দের প্রোগ্রাম শুরু হবে। এরপর ইন্সপেক্টর পান্ডে জানতে চায় যে চুমকির শরীরের বিভিন্ন অর্গ্যানগুলো সে কোথায় বিক্রি করেছে। উত্তরে প্রেম জানায় সে যেহেতু চুমকিকে অনেক ভালোবাসত, তাই সে চুমকির শরীরের কোনো অঙ্গই বিক্রি করেনি। তবে সে স্বীকার করে যে চুমকি ব্যতীত অন্যান্য সব ভিকটিমদের অঙ্গগুলো সে বিক্রি করেছে। এমনকি কোনো কোনো ভিকটিমকে হত্যার পর সে তাদের মাংসও খেয়েছে। তার এই অভ্যাসটা তৈরি হয়েছে ছোটবেলায়।
যখন সে তার চাচাকে খুন করে তার মাংস খেয়েছিল। তখন থেকেই মানুষ হত্যা করে তাদের মাংস খাওয়াটা তার নেশায় পরিণত হয়ে যায়। ইন্সপেক্টর পান্ডে আরও জানতে চায় সে এখন পর্যন্ত কতগুলো মানুষকে হত্যা করেছে। এই প্রশ্নে প্রেম কিছুটা সময় নেয় একটু ভাবার জন্য। তারপর সে এক এক করে হিসেব করতে থাকে। অবশেষে সে জানায় যে সে এখন পর্যন্ত 24 জনকে হত্যা করেছে। সে আরও জানায় যে তাদের মধ্যে সেই আলীও ছিল, যাকে ইন্সপেক্টর পান্ডে পুরস্কৃত করেছিল। সেই আলীর কথা শুনে পান্ডে চমকে ওঠে। তখন সে তার রাগকে কন্ট্রোল করতে না পেরে প্রেমকে ধরে মারতে শুরু করে। প্রেম তখন উল্টো লজিক দেখায়। সে বলে, আরে স্যার, আমি যেসব বাচ্চাদেরকে মেরেছি তারা জীবনে কি হতে পারবে? না ডাক্তার হতে পারবে, না ইঞ্জিনিয়ার। এরা শুধুমাত্র বাসের হেল্পারই করবে আর রাস্তাঘাট ঝাড়ু দিবে। কেউ এইসব শিশুদের খবর নেয় না, কেউ এদের যত্ন নেয় না। এরা শুধুমাত্র সমাজের আবর্জনা ছাড়া আর কিছুই না। আমি এদেরকে হত্যা করে এদের অর্গানগুলো বিক্রি করে দেই, আর সেই অর্গান দিয়ে অনেক ধনী পরিবারের সন্তানেরা নতুন জীবন ফিরে পায়। তারা একটা সময় দেশ চালাবে, তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। এটাই বা কম কিসের? আমি কি তাহলে খুব বড় অন্যায় কাজ করে ফেলেছি? এমন সব অদ্ভুত অদ্ভুত যুক্তি উপস্থাপন করছিল প্রেম। কমিশনার ভূপেন যখন তার বস বলবীর সিং অর্থাৎ মিস্টার বাসি সম্পর্কে জিজ্ঞেস করে যে সে কি এইসবের সঙ্গে জড়িত কিনা, তখন প্রেম এর কোনো সদুত্তর দিতে পারেনি। সে এই প্রশ্নটা এড়িয়ে যায়। এজন্য প্রেমকে তারা লকআপে বন্দি করে রাখে। প্রেম তখন ছটফট করছিল, এমনকি সে যাকে তাকে গালাগালি শুরু করে, কারণ ইতিমধ্যেই তার প্রিয় অনুষ্ঠান কন বানেগা ক্রোপতি শুরু হয়ে গিয়েছে। এমন অবস্থা দেখে ইন্সপেক্টর পান্ডে টেলিভিশন অন করে দেয়। প্রেম দেখতে পারছিল না ঠিকই, কিন্তু কথা শুনতে পেয়েই সে একদম শান্ত হয়ে যায়। তার মন খুশিতে ভরে ওঠে। অন্যদিকে বাসির সেই ভাড়াটে খুনিদের দেখা যায় তারা লাশ পোড়াচ্ছিল, আর সেখানে থাকা একটি পলিব্যাগের মধ্যে আমরা সেই কম্পাউন্ডার ব্যক্তিটির একটি হাত দেখতে পাই। এটা দেখে বোঝাই যাচ্ছে যে লোকটিকে তারা হত্যা করেছে। পরদিনই প্রেমকে সঙ্গে নিয়ে সেক্টর 36-এর সেই বাড়িটিতে অভিযান চালানো হয়। সেখান থেকে একে একে বেরিয়ে আসতে থাকে অসংখ্য মৃত মানুষের কঙ্কাল এবং তাদের ব্যবহৃত জিনিসপত্রগুলো। চারিদিকে মানুষের হইচই পড়ে যায়। সেখানে ভিকটিমের পরিবার এবং আত্মীয় স্বজনরা জড়ো হতে থাকে। ভিকটিমদের পরিবার পরিজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। সাধারণ জনতার মধ্যে তৈরি হয় চরম উত্তেজনা। পুলিশ কোনো রকমে ব্যারিকেড দিয়ে তাদেরকে সামলানোর চেষ্টা করে। একে একে সকল ভিকটিমের দেহের অংশগুলো ড্রেন থেকে তোলা হচ্ছিল, আর এই দৃশ্য বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করছিল। তখন উত্তেজিত জনতার রোষানলে চারদিক ফেটে পড়ছিল। প্রেমকে কড়া পুলিশি পাহারায় সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে এই ঘটনায় প্রেমের বস বলবীর সিং বাসিও জড়িয়ে পড়ে। তাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। এই ঘটনার পর বন্ধু বাসিকে বাঁচাতে জওহর রাস্তগীরকে দেখা যায় ওপর মহলের কাউকে ফোন করতে। পরবর্তীতে পুলিশ প্রেমের বাড়িতে অভিযান চালায়। সেখানে তারা অনেকগুলো অস্ত্র খুঁজে পায়, যা প্রেম হত্যার কাজে ব্যবহার করত। প্রেম এবং তার বসকে জেল হাজতে পাঠানো হয়। অন্যদিকে নিউজ চ্যানেলগুলো ভিকটিম পরিবারের ইন্টারভিউ নিতে শুরু করে। এই খবর যখন চারদিকে ছড়িয়ে পড়ে, উত্তেজিত জনতা তখন বাসির বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। অন্যদিকে দেখা যায় হোম মিনিস্টারকে। তার বাসার দেয়ালে একটা ছবি দেখা যায়, যেখানে তার সাথে রয়েছে মিস্টার বাসি এবং কমিশনার রাস্তগীরের ছবি। এটা দেখে আমরা বুঝতে পারি তারা তিনজনেই আসলে ঘনিষ্ঠ বন্ধু। সেই কলেজ লাইফ থেকেই তাদের বন্ধুত্ব। হোম মিনিস্টার ফোন করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে দেয় এখন থেকে এই কেসের সকল বিষয় তদারকি করবে তার বন্ধু জওহর রাস্তগীর, এবং একই সঙ্গে সে জওহর রাস্তগীরকে প্রমোশন দিয়ে সিবিআইতে ট্রান্সফার করে। রাস্তগীর হাতে ক্ষমতা পাওয়ার পর প্রথমেই সে ইন্সপেক্টর রামচরণ পান্ডেকে স্থায়ীভাবে বরখাস্ত করে। অন্যদিকে কমিশনার ভূপেনকে সে প্রমোশন দিয়ে ডেপুটি কমিশনার নিযুক্ত করে। রাস্তগীর এই কেসের সম্পূর্ণ ক্রেডিট দেয় কমিশনার ভূপেনকে, অথচ এই পুরস্কারের প্রকৃত যোগ্য ছিল ইন্সপেক্টর রামচরণ পান্ডে। কিন্তু তাকে ব্যর্থ অফিসার আখ্যা দিয়ে চাকরি থেকে বরখাস্ত করা হয়। যেহেতু ওপর মহলের লোকজন মিস্টার বাসির পক্ষে ছিল, তাই তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করা যায়নি। এজন্য তাকে বেকসুর খালাস দেওয়া হয়। পান্ডে একদিন কমিশনার ভূপেনকে ফোন করে প্রেমের সঙ্গে দেখা করতে চায়। কমিশনার ভূপেনের অনুমতি পেয়ে পান্ডে প্রেমের সঙ্গে দেখা করতে যায়। পান্ডে প্রেমকে জিজ্ঞেস করে মানুষের অর্গান বিক্রির টাকাগুলো সে কোথায় রেখেছে। প্রেম উত্তর দেয় সে সকল টাকা তার স্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছে। সে কার মাধ্যমে টাকা তার স্ত্রীর কাছে পাঠায় এটা জানতে চাইলে প্রেম জানায় সে তার সেই কম্পাউন্ডার বন্ধুর দ্বারা টাকাগুলো পাঠিয়েছে। কিন্তু পান্ডে জানায় সেই কম্পাউন্ডার তার স্ত্রীকে একটা টাকাও দেয়নি, সে সকল টাকা তার নিজের কাছে রেখে দিয়েছে। প্রেম একথা বিশ্বাস করছিল না। তখন পান্ডে জানায় সে ওই কম্পাউন্ডারকে অপহরণ করেছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এই সব কিছু জানতে পেরেছে। এই কথা শোনার পর প্রেম খুবই উত্তেজিত হয়ে পড়ে। সে পান্ডেকে অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য। সে তার স্ত্রীর কাছে যেতে চায়, কিন্তু পান্ডে বলে তুমি এখান থেকে কখনোই বেরোতে পারবে না, কারণ তোমার বস
তার সকল দোষ তোমার উপর চাপিয়ে দিয়েছে। সে ঠিকই মুক্তি পেয়ে গেছে, কিন্তু সাজা পাবে তুমি। তাই পান্ডে তাকে অনুরোধ করে তার বসের সম্পর্কে যা যা জানে সব কিছু বলে দিতে। বস যে তাকে ফাঁসিয়ে দিয়েছে এটা প্রেম বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে। তাই সে তার বস সম্পর্কে কিছু সিক্রেট তথ্য বলে দেয়। সে জানিয়ে দেয় সেই সিডি ডিস্কের কথা, যার উপরে একটি লাভ চিহ্ন দেওয়া ছিল। এই ক্যাসেটটির মধ্যেই রয়েছে তার বসের সকল অপকর্মের প্রমাণ। এরপর এক রাতে ইন্সপেক্টর পান্ডে একটি বাস টার্মিনালে কনস্টেবল পাঠকের সঙ্গে দেখা করে। পাঠকের কাছ থেকে সে একটি ল্যাপটপ নিয়ে নেয়। পাঠক জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। উত্তরে ইন্সপেক্টর পান্ডে বলে আগামীকাল ফিরে এসে সে তাকে সব কিছু জানাবে। এরপর ইন্সপেক্টর পান্ডে একটা বাসে উঠে প্রেমের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা করে। পরদিন সকালে ইন্সপেক্টর পান্ডে প্রেমের বাড়িতে এসে পৌঁছায়। সে প্রেমের স্ত্রীকে সেই ক্যাসেটের কথা বললে সে ক্যাসেটটি বের করে দেয়। সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর পান্ডে সেই ক্যাসেটটি তার ল্যাপটপে ইনসার্ট করে। আর ল্যাপটপের স্ক্রিনে এমন কিছু সে দেখতে পায় যা দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে। দৃশ্যগুলো দেখার পর পান্ডে ঘেমে একাকার হয়ে যাচ্ছিল। এমন সময় প্রেমের স্ত্রী সেখানে চলে আসলে দ্রুত সে ল্যাপটপ শাটডাউন করে দেয়। ফেরার পথে পান্ডে রাস্তায় কোনো গাড়ি পাচ্ছিল না। দীর্ঘ সময় বসে থাকার পর একটা গাড়ি আসতে দেখা যায়। গাড়িটিতে একটা সিম্বল দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে এই গাড়িটি হচ্ছে মিস্টার বাসির সেই ভাড়াটে খুনিদের। ইন্সপেক্টর পান্ডেকে তারা লিফট দেয়। পান্ডেও তাদের প্রতি বেশ কৃতজ্ঞতা প্রকাশ করে, কারণ সে গত 1 ঘন্টা যাবৎ এখানে অপেক্ষা করছিল, কিন্তু কোনো গাড়িই পাচ্ছিল না। তো পান্ডে জিজ্ঞেস করে আপনারা কোথায় যাচ্ছেন। তখন বৃদ্ধ লোকটি বলে আমরা 2 ঘন্টা যাবৎ ঘুরছি, কিন্তু ঠিকানাটা খুঁজে পাচ্ছি না। একথা শুনে পান্ডে বলে ঠিকানাটা আমাকে দিন, দেখি আপনাদের কোনো রকম সাহায্য করতে পারি কিনা। তখন বৃদ্ধ লোকটি পেছনে থাকা একটি ছেলেকে বলে যোগেশ, স্যারকে ঠিকানাটা দেখাও। পান্ডে যখন কাগজটি হাতে নিয়ে ভাঁজ খুলে তখন সেখানে তার ছবি দেখতে পায়। এটা থেকে তো সে কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ করেই যোগেশ তাকে পেছন থেকে জাপটে ধরে আর একটা স্ক্রুড্রাইভার দিয়ে তার বুকের মধ্যে অনবরত আঘাত করতে থাকে। পাশে থাকা অপর ব্যক্তিটি পান্ডের গলায় ছুরি চালিয়ে দেয়। পান্ডের তখন প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল, সে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল। ওই লোকগুলো পান্ডের ব্যাগ থেকে সেই ক্যাসেটটি নিয়ে নেয় এবং ভেঙে রাস্তায় ফেলে দেয়। তারপর পান্ডের ভাগ্যে কি ঘটেছিল তা আর জানা যায়নি। এরপর থেকে কেটে যায় 6 মাস। এরই মধ্যে প্রেমের ফাঁসি হয়ে যায় এবং তার বসকে সকল ধরনের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। অন্যদিকে দেখা যায় পদোন্নতি পেয়ে কনস্টেবল পাঠক হয়েছে এখন ইন্সপেক্টর। তাকে বসে থাকতে দেখা যায় রামচরণ পান্ডের চেয়ারে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কমিশনার জওহর রাস্তগীর শ্রাবণ কুমার নামের এক লোককে ফোন দিয়ে বলেছিল যদি তুমি আমাকে সাহায্য করো আমি তোমার প্রমোশনের ব্যবস্থা করব। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই হচ্ছে সেই ব্যক্তি। তার পুরো নাম শ্রাবণ কুমার পাঠক। সেদিন কম্পাউন্ডারকে লুকিয়ে রাখার ঠিকানাটা পাঠকই দিয়েছিল কমিশনারকে। এমনকি ইন্সপেক্টর পান্ডে যে প্রেমের বাড়িতে গিয়েছিল প্রমাণ আনার জন্য, সেই বিষয়টাও সে কমিশনারকে জানিয়ে দিয়েছিল। আর এই বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসেবে সে প্রমোশন পেয়ে ইন্সপেক্টর হয়েছে। ইন্সপেক্টর হওয়ার পর তার অহংকার বহুগুণ বেড়ে যায়। তার দীর্ঘদিনের কলিগ বিষ্ণয় তাকে বন্ধু বলে ডাকায় সে তার উপর ভীষণ রেগে যায়। স্যার বলে না ডাকায় তাকে চরমভাবে অপমান করে। এটাই আমাদের সমাজের চিরাচরিত নিয়ম। অযোগ্য লোকদের ঠাঁই হয় ক্ষমতার চেয়ারে, আর পান্ডের মতো সৎ যোগ্য লোকদের জায়গা হয় থানার নোটিশ বোর্ডে। সেখানে আমরা তার একটা মিসিং পোস্টার দেখতে পাই। একদিন বিষ্ণয় পত্রিকা খুলে দেখতে পায় যে পান্ডে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ব্যাপারে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। একটু পরেই দরজায় কেউ নক করে। সে দরজা খুলে কাউকেই দেখতে পায় না, তবে সেখানে একটি পার্সেল রাখা ছিল। পার্সেলটি খোলা মাত্রই সে একটি সিডি ক্যাসেট দেখতে পায়, যেই ক্যাসেটটির উপরে লাভ চিহ্ন দেওয়া ছিল। এরই মধ্য দিয়ে সিনেমার গল্পটি শেষ হয়ে যায়। তবে এই সিন দেখে আমরা বুঝতে পারি হয়তো এই সিনেমার 2য় পার্ট আসবে, আর সেখানেই আমরা জানতে পারবো ইন্সপেক্টর পান্ডের সাথে কি হয়েছিল। যাই হোক, আজকের এক্সপ্লেনটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।